নারায়ণগঞ্জের অলিগলিতে হঠাৎই ছড়িয়ে পড়ে এক নাম, জাকির খান। নামটি উচ্চারিত হলেই যেন বাতাসে মিশে যায় এক অদ্ভুত সাসপেন্স। শহরের দেয়ালে দেয়ালে পোস্টার, চুপচাপ ফিসফাস, আর চোখে মুখে কৌতূহল। কে এই মানুষ? রাজনীতির মঞ্চে যখন ধোঁয়াশায় ঢাকা, তখনই যেন তার আবির্ভাব ঘটে। ১৯৮৯ সালে নাসিম ওসমানের ছায়াতলে জন্ম নেয় এক তরুণ ছাত্র জনতা। জাতীয় পার্টির ছাত্র রাজনীতি ছিল তার প্রথম মঞ্চ। কিছুদিনের মধ্যে তিনি হয়ে ওঠেন রাজপথের দীর মুখ, তীব্র স্লোগান, শোডাউন এবং নীরব আতঙ্কের প্রতীক। কিন্তু রাজনীতিতে স্থায়ী কিছু নেই। ১৯৯১ সালে ক্ষমতার পালা বদলায়, বিএনপির সরকার আসে, আর নাসিম ওসমানের সঙ্গে দূরত্ব বাড়ে। ১৯৯৪ সালে তিনি পথ বদলে বিএনপির ছাত্র সংগঠনে যোগদান করেন। কামাল উদ্দিন মৃধা নেতৃত্বে দান করেন। এটি ছিল স্পষ্ট সংকেত, তিনি শুধু অনুসারী নন, শীর্ষে ওঠার জন্য প্রস্তুত। তবে ১৯৯৫ সালে ঘটে বড় ঘটনা। দেওভোগের আতঙ্ক দয়াল মাসুদকে প্রকাশ্যে সরিয়ে দেন বলে অভিযোগ ওঠে। রাতারাতি তার নাম ছড়িয়ে পড়ে পুরো শহরে। কেউ নায়ক ভাবে, কেউ বা খলনায়ক। পরের বছর গাজা সুপারমার্কেট হামলার মামলায় ৭ বছরের সাজা, কিন্তু অল্প দিনেই প্রেসিডেন্টের সাধারণ ক্ষমতায় মুক্তি। তখন গুঞ্জন, এ কি আত্মীয়তার প্রভাব নাকি অদৃশ্য শক্তির হাত? কিন্তু ভাগ্য সহজ ছিল না। আওয়ামী লীগ সরকার আসতেই চাঁদাবাজির অভিযোগে আবার সাজা, এবার ৫ বছরের। ৪ বছর কারাগারে কাটিয়েও রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা থামেনি। ১৯৯৯ সালে অল্প সময়ের জন্য মুক্তি পেয়ে জেলা ছাত্রদলের সভাপতির চেয়ার দখল করেন। বিশাল বাড়িবহর নিয়ে শোডাউন, যেন শহরে ঘোষণা তিনি ফিরছেন। আইনশৃঙ্খলা বাহিনীর নজরে পড়ে আবারও গ্রেফতার। বারবার জেলে যাওয়া আর মুক্তির খেলা তাকে বানায় নারায়ণগঞ্জ রাজনীতির রহস্যময় চরিত্র। ২০০৩ সালে শহরের জন্য কালো দিন। সাব্বির আলম খন্দকার খুন হন, মামলায় জাকির খানের নাম আসে। আবার তিনি দেশ ছেড়ে চলে যান থাইল্যান্ডে। সেখানে সুকুম্বিকের ব্যস্ত এলাকায় কিনে ফেলেন ৮তলা 3 স্টার হোটেল। প্রশ্ন ওঠে, একজন প্রাক্তন ছাত্রনেতা কিভাবে গড়লেন এমন সাম্রাজ্য? দেশে তার বিরুদ্ধে ঝুলে থাকা অসংখ্য মামলা, তার চাপে পলাতক জীবন কাটাতে হয়। এদিকে নারায়ণগঞ্জ বিএনপিতে শুরু হয় নতুন ক্ষমতার লড়াই। ২০০৯ সালে তৈমুর আলম খন্দকার সভাপতি হন, কিন্তু তার বিরোধিতা চেষ্টা চালায় জাকিরকে ফিরিয়ে আনতে। গোপনে ঢাকায় হাইকমান্ডের সঙ্গে বৈঠক, দেশে ফেরার ইঙ্গিত, ব্যানার মিছিল সবই নজর কাড়ার কৌশল। তবে পুরনো খুনের মামলা তখনও বিচারাধীন, যেখানে রাজনৈতিক দ্বন্দ্বের অন্ধকার রূপ স্পষ্ট। অবশেষে দেশে ফেরেন জাকির খান, কিন্তু ফেরার দিনই গ্রেফতার হন। দণ্ডায়মান অবস্থায় মুখে হাসি, চোখে দম্ভ, আর সাংবাদিকদের সঙ্গে ঠাট্টা, এ যেন নীরব চ্যালেঞ্জ পুরো ব্যবস্থার প্রতি। আদালত প্রাঙ্গণে জড়ো হয় শত শত তরুণ সমর্থক। অনেকে কখনো তাকে সরাসরি দেখেনি, শুধু শুনেছে তার গল্প, নাম তার কিংবদন্তি। তাদের এই নিঃশর্ত আনুগত্য প্রমাণ করে তিনি এখনও প্রভাবশালী ছায়া। তার জনপ্রিয়তা সাধারণ রাজনীতিবিদদের মতো। সমর্থকদের চোখে তিনি এক ব্যাটম্যান সুলভ বিদ্রোহী চরিত্র, যিনি সিস্টেমের বাইরে থেকেও সিস্টেমকে নাড়িয়ে দেন। দেশে না থেকেও দলের কাজ করেন, বিদেশ থেকে নেতৃত্ব দেন। সব মিলিয়ে তিনি এক আন্ডারডগ নায়ক। প্রশ্ন এখন, তিনি কি অতীতের গ্লানি মুছে নতুন অধ্যায় শুরু করবে, নাকি নারায়ণগঞ্জ রাজনীতিতে ঠেলে দেবে নতুন সংঘাতে? সময় দেবে তার উত্তর। কিন্তু নিশ্চিত, জাকির খানের গল্প শেষ নয়, বরং ধোঁয়াশা যেন আরো ঘন হচ্ছে।